This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সকালে কত ধানে কত চাল দেখছিলাম এনকে ডিজিটালে প্রবীর বিশ্বাসে। চমৎকার। এবং কত ধানে কত চাল বুঝিয়ে তিনি বঙ্গীয় বিজেপির মোটামুটি আদ্যশ্রাদ্ধ করলেন দ্বিতীয় এপিসোডে। তবে আজ যেটা আমি করছি এই ভিডিওটি, সেটি অ্যাবসলিউটলি কত ধানে কত চালের দ্বিতীয় ভাগ। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, নমস্কার, আদাব জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এটাকেও আপনারা ধরে নিতে পারেন কত ধানে কত চাল। একেবারেই শুরুতে একটা গল্প বলবো। আপনারা ভাবছেন গল্প, গল্প কেন বলছে? না, উচ্চারণে কোনো ভুল নেই। গল্প মানে গুজব এবং গল্পের সংমিশ্রণে যেটি তৈরি হয়, বা গুল এবং গল্পের সংমিশ্রণে যেটা তৈরি হয় সেটাকে গল্প বলে। আজ কি হয়েছে জানেন? আজ নতুন ভাবে ফিরে আসা ওম বিড়লার বাড়ির থেকে হঠাৎ দুপুরের দিকে ওই 1:30-2 কি 2:30 হতে পারে, একটা ফোন আসলো তার গিন্নির কাছ থেকে। বলে, তুমি তো ফেলে গেছো। গিন্নি ফোনের ওপ্রান্ত থেকে বলছেন। ওম বললেন, কি ফেলে গেছি? এই তো আমার পকেটে 3টে মোবাইল রয়েছে, এই তো পেন রয়েছে, টাকা পয়সার মানি ব্যাগটাও নিয়ে এসছি, আর গাড়িতেও রয়েছে বাইরে, সিকিউরিটিরাও বাইরে রয়েছে, আর তুমি যে টিফিন করে দিয়েছো সে তো একটু আগে খেয়ে নিয়েছি। তাহলে কি ফেলে এলাম? বলে, তুমি তো 5 বছর ধরে যেটা বাড়িতে রেখে গেছো সেটা তো নিয়ে যাওয়ার কথা ছিল আজকে। বলে, সেটা কি? বলে, সেটা তো তোমার ব্যক্তিত্বটা, সেটা তো বাড়িতে ফেলে গেছো আবার। বলে, ওরে বাবা, ওটা ফিক্সড ডিপোজিট, ওটা বাড়িতেই জমা থাক, আরো 5 বছরের এক্সটেনশন নিয়ে নাও। তো এটাই হচ্ছে গিয়ে ওম বিড়লা নামক স্পিকার ভারতীয় স্বাধীনতা উত্তর যুগের সবচাইতে বিতর্কিত এবং অবোধ এবং পাপেট অফ নরেন্দ্র মোদী, এই ওম বিড়লা। পরিষ্কার পরিচ্ছন্ন আমার বক্তব্য না। এই ডিজিটাল মিডিয়ার সমস্ত তাবর তাবর সাংবাদিকরা বলেছেন ওনার ব্যক্তিত্ব বলে কোনো বস্তু নেই, যেটা মোদী বলবেন সেটাই হবে। এবং কার্যক্ষেত্রে তাই হলো। আজকে স্পিকারের যে ভোটাভুটিটা হলো, তাতে প্রবীরবাবু বলেই দিয়েছিলেন যে, এবং আমিও বলেছিলাম আগের দিন, যে স্পিকারের ক্ষেত্রে কিন্তু বিজেপির ওম বিড়লা জিতে আসবেন এবং জিতেও এসছেন। এবারে আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে কি হলো? তাহলে তো যা ছিল তাই ছিল, যা খুশি তাই তো আবার নরেন্দ্র মোদী করছেন। হ্যাঁ, তা খানিকটা তো বটেই, প্রাথমিকভাবে দেখতে গেলে তো তাই দাঁড়ায়। কারণ তারা জেদ করে মন্ত্রিসভার মূল মন্ত্রকগুলো সব নিজেদের হাতে রেখেছেন। যারা যারা যে যে পদে ছিলেন তারা সেই পদে থাকলেন, সমস্তটাই তিনি হাতে রাখলেন। এবং কন্ট্রোলটা কি করে করতে হয় সেটা অন্তত বিরোধীদের কাছে বার্তা দিলেন 240 আসনের নরেন্দ্র মোদী, যে যেরকম আমি নরেন্দ্র মোদী ছিলাম 300 আসনের, তেমনই আমি রয়েছি, সেই একই রকম দাদাগিরি চলবে, এটসেট্রাস অ্যান্ড এটসেট্রাস। এটাই তো ভাবছেন আপনারা। এবং একই সাথে তিনি তার মর্জিমাফিক স্পিকারও ঠিক করলেন। যদিও কংগ্রেসের একজন স্পিকার আজকে লড়াই করলেন বটে, কিন্তু তার পরাজয় অবশ্যম্ভাবী ছিল। কিন্তু রাহুল গান্ধীরা দেখে নিলেন যে আমাদের তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়া জোটের তরফ থেকে কোনো ভোট উল্টো দিকে যায় কিনা সেটা মেজারমেন্ট করবার জন্য বসেছিলেন। এবং একই সাথে কিন্তু তারা আরেকটি মেজার করতে বসেছিলেন, যে ফ্লোটিং ভোটার যারা রয়েছে, যারা ইন্ডিয়াতেও নেই, তারা কাকে ভোট দেয় সেটা দেখার জন্য। তাতে কিন্তু তারা বেশ খানিকটা সার্থক, কারণ তারা দেখেছেন যে বেশ কিছু ভোট এসছে। তবে একই সাথে আমি সমালোচনা করছি শত্রুঘ্ন সিনহার। আমি শুনলাম হাজি নুন নাকি অসুস্থ থাকলে তিনি তো যেতে পারবেন না। কিন্তু শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়ে, তো তিনি যদি এখন 7 দিন ধরে মেয়ের বিয়ে কাটান, তিনি তো বিহার থেকে জিতে আসা তার পক্ষে সম্ভব না। তাকে তো জিততে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে।
এবং আজকের মতন একটা ভাইটাল ডে, যেদিনকে প্রত্যেক ভোটারকে মানে প্রত্যেক সাংসদকে উপস্থিত থাকা অবশ্যম্ভাবী, সেটা শত্রুঘ্ন সিনহা একসময় মন্ত্রী ছিলেন এই এনডিএ গভর্নমেন্টে। তার জানা উচিত ছিল, যতই উৎসব থাকুক তার উচিত ছিল আজকে উপস্থিত থেকে ওথ নিয়ে অন্তত ভোটাভুটির আসরে উপস্থিত থাকা, তারপরে আবার ছুটি নিয়ে ছুটি নেবে। এই ধরনের ইরেসপন্সিবল ওয়ার্কের কিন্তু আমি তীব্র সমালোচনা করছি। ফার্দার ঘটনাটি যাতে না ঘটে শত্রুঘ্ন সিনহার ক্ষেত্রে, সেটা যেন আমরা কামনা করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট কনগ্রাচুলেট দেব, একেবারে সময়োপযোগী আজকে উপস্থিত হলেন, স্মার্টলি তিনি ওথ নিলেন এবং ওথ নিয়ে গিয়ে তিনি ভোটাভুটিতেও অংশগ্রহণ করলেন। এবং ভোটাভুটিতে অংশগ্রহণ করার আগে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই যে গতকাল থেকে যখন ভোটাভুটি হচ্ছে, গতকাল থেকে যখন শপথ গ্রহণ হচ্ছে, একটি মানুষের কাজ দেখে আমি খুব স্তম্ভিত হলাম এবং খুব ভালো লাগলো। সেটা হচ্ছে অখিলেশ যাদব। অখিলেশ যাদবকে দেখলাম আমি কনস্ট্যান্ট বসে রয়েছেন, যখন ডিএমকেরা শপথ নিচ্ছেন তখনও বসে রয়েছেন, পরবর্তী অধ্যায়েও বসেছিলেন। এটা কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষে একটা মস্ত বড় সাপোর্টিং লিডার বলে অখিলেশকে ধরা যেতেই পারে। তারা এই মুহূর্তে 3 নম্বর পজিশন রয়েছে ভারতবর্ষে, এবং অখিলেশের উপস্থিত এবং বারবার করে রাহুলের ফিরে আসাটা, সেটা সত্যি কিন্তু খুব বাস্তব ছিল। একই সাথে আই মাস্ট গিভ এ বিগ থ্যাঙ্কস টু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের বাংলার, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় প্রত্যেকের সঙ্গে আলোচনা করেছে। এটা একটু ছোটখাটো একটা ব্যাপারে একটু মন কষাকষি চলছিল, সেটা তিনি রাহুলের সঙ্গে বসে ঠিক করে নিয়েছেন। এবং আজকে তিনি এএনআই বা বিভিন্ন চ্যানেলকে যে ইন্টারভিউ দিয়েছেন, সেটা সরাসরি তীব্র সমালোচনা করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের, এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেছিলেন যে একটা ডিভিশন হওয়ার কথা ছিল, সেটা করছে না। এই ধরনের ডেমোক্রেসি চললে কিভাবে চলবে দেশ আমি জানি না। একই সাথে অভিষেক এটা বলেছেন যে এই গভর্নমেন্ট বেশি দিন টিকবে না, অ্যান্ড দ্যাটস দ্য ইন্টারেস্টিং পয়েন্ট। আপনারা দেখেছেন যে অনেক কাণ্ড কারখানা হয়েছে, এবং কাণ্ড কারখানাগুলোর মধ্যে অত্যন্ত নম্র সুরে এতটুকু বিতর্ক না ছড়িয়ে, বিতর্ককে দূরে সরিয়ে প্রথম বক্তা হিসাবে নরেন্দ্র মোদী তার বক্তব্য পেশ করেছেন। কিন্তু তার ঠিক আগে পরেই তিনি কিন্তু নতুন যে স্পিকার ভোটাভুটিতে জিতে এসছেন, সেই ওম বিড়লা, অর্থাৎ তার হাতের পাপেট যাকে বলা হচ্ছে, তাকে তিনি নিয়ে তার চেয়ারে, এটাই রীতি, চেয়ারে বসিয়ে দিয়ে এসছেন। রীতি হচ্ছে বিরোধী দলনেতা, যেটার বালাই ছিল না গত 10 বছরে। এবার কিন্তু বিরোধী দলনেতা বলে একটি পদ সত্যিই রয়েছে, এবং সেটা রাহুল গান্ধী। ডেকে নেওয়া হলো রাহুল গান্ধীকে এবং তার সঙ্গে কিরণ রিজিজু, 3 জনে মিলে গিয়ে বসে এসছেন। এর মধ্যে সেখান করলেন নরেন্দ্র মোদী এবং রাহুলকে হাত বাড়িয়ে যেতে বললেন। এগুলো যেগুলো যেগুলো তথ্যমূলক এবং প্রয়োজনীয়, এবং এই কন্ডিশনগুলো থাকা উচিত, এই সৌহার্দ্যগুলো থাকা উচিত, ঠিক আছে। কিন্তু তাই বলে কি বিরোধীরা চুপ করে থাকবে? চুপ করে থাকবে না, যতই যাই দাপট হোক। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকে বক্তব্যের মধ্যে নরেন্দ্র মোদী বক্তব্য রাখার পরেই রাহুল গান্ধীকে বক্তব্য রাখতে বলা হয়েছে। বিরোধী নেতা, বিরোধী নেতার পজিশন কিন্তু একটা পার্লামেন্টে অলওয়েজ নেক্সট টু প্রাইম মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টার বলবেন তারপরে বিরোধী নেতা বলবেন, এতটা পাওয়ারফুল। এবং যতগুলো কমিটি রয়েছে, যে কমিটিগুলো ডিসাইড করবে, নির্বাচন কমিশন থেকে শুরু করে সিবিআই, ইডি, কাকে রাখা হবে, কি বৃত্তান্ত, এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটার মধ্যে কিন্তু ইন্টারফেয়ার করতে পারবেন রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধীর সঙ্গে আরো কেউ কেউ সেখানে যোগ দিতে পারবেন। ইটস আ গুড সাইন, কারণ অন্তত আমরা আমজনতা জানতে পারবো যে কি খেলাটা নরেন্দ্র মোদী খেলছেন, যেটা কিন্তু হদিশ ছিল না। এবং এর আগে সেই পাত্তাটি পাননি অধীর চৌধুরী, এবং পেলেও অধীর চৌধুরীর মাধ্যমে কিন্তু আমরা খুব একটা বার্তা পাইনি, যেটা রাহুল কিন্তু আমাদের দেবেন। খুব ম্যাচিওর মুভমেন্ট হচ্ছে, এবং ম্যাচিওর মুভমেন্টের পক্ষ থেকে রাহুল গান্ধী প্রথমেই বললেন যে নতুন স্পিকারকে নতুনভাবে আবার সম্বর্ধনা জানাই। আমি চাই যে ডেমোক্রেসি বেঁচে থাকুক, এবং ডেমোক্রেটিক্যাল জায়গাতে একটা ট্রেজারি বেঞ্চ, অর্থাৎ সরকারি পক্ষের যতটা ভার্সন থাকা উচিত ততটাই কিন্তু বিরোধী পক্ষের জানা উচিত। কারণ 140 কোটির দেশের প্রত্যেকের অধিকার রয়েছে কে কি বলবেন বা কে কি করবেন বা কে কি করছেন। তারপরে বক্তব্য রাখতে এসে আলগা করে ওই যাকে বলে রকের ভাষায় চুলকে দিলেন, সেটা হচ্ছে অখিলেশ যাদব। তিনি বললেন যে সবই ঠিক আছে, কিন্তু আমি আগে যখন পার্লামেন্টে এসেছিলাম তার থেকে এবার পার্লামেন্টের
ওম বিড়লার চেয়ারটি দেখছি একটু উঁচুতে রয়েছে, স্পিকার স্যারের চেয়ারটা একটু উঁচুতে রয়েছে, আগে খুব নিচুতে ছিল। আমি আশা করব তিনি আরো উঁচুতে যান। তবে এই কথায় কথায় বহিষ্কার টহিষ্কার ব্যাপারগুলো এবার বন্ধ থাক। এটা খুব মিষ্টি করে বললেন। টেবিল চাপড়ানি শোনা গেল 232 থেকে 234 জনে, এবং সরকারি পক্ষের থেকেও কেউ কেউ টেবিল চাপড়ে দিলেন। সকলেই একেবারে মোদির দাস হয়ে গেছেন, এটা তো ভাবা ভুল। এরপরে যে ঘটনাটি ঘটলো, নেক্সট বক্তা সৌগত রায়কে খোঁজা হলো, তাকে আজকে পাওয়া যায়নি। আমি জানি না কেন সৌগত রায় উপস্থিত ছিলেন না, সেটা অবশ্যই তৃণমূলের দেখা উচিত। তিনি যদি অসুস্থ থাকেন তাহলে তিনি, তার এই বয়সে অসুস্থ থাকাটাই স্বাভাবিক, তিনি সুস্থ থাকুন এটাই কামনা করব, অন্তত পার্লামেন্টের দিনগুলোতে। এটা কিন্তু পরিষ্কার বক্তব্য। যদি সমালোচনা মনে করেন তবে সমালোচনাই শুনি। এরপরে বক্তব্য রাখতে আসলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এক্সেলেন্ট বক্তব্য রাখলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার কাছা খুলে দিলেন। তিনি বললেন যে একেবারেই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভারতবর্ষ, সেটা যেন প্রতিনিয়ত স্পিকার মহোদয় মনে রাখেন, এবং তিনি যেভাবে 150 উপর লোককে তিনি বহিষ্কার করেছিলেন সেগুলো ফার্দার যেন আর না করেন। কারণ তিনি ভুলে যাবেন না যে এখন অফিসিয়ালি একজন বিরোধী নেতা কিন্তু আছেন, যেটা ছিল না। ইঙ্গিতটা রাহুল গান্ধীর দিকে। ভেরি গুড। এটাই তো ইন্ডিয়ার কোয়ালিশন বা ইন্ডিয়ার জোটের একটা মস্ত বড় তথ্য তিনি দিয়ে দিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন। তারপরে সুদীপ বাবু বললেন যে মনে রাখবেন মাননীয় স্পিকার মহোদয়, এবার কিন্তু বিরোধীদের শক্তিটা অনেকটা বেশি, সুতরাং যে কোনো ডিসিশন নেওয়ার আগে আশা করি আপনি দয়া করে সেটা মাথায় রাখবেন। খুব ইনসাল্টিং কথা। এবং প্রত্যেকেই উঠে, আমি তারপরে সুপ্রিয়া সুলে এনসিপির যে শরদ পাওয়ার গোষ্ঠী, তিনিও সমালোচনা করলেন বালু যিনি ডিএমকে, এবং সেটার সময় শুধু দেখা গেল যথারীতি এরকম হাসি মুখে ব্যক্তিত্বহীন সেই লোকটিকে মাথা নাড়াতে। তবে এটা তো বাস্তব যে তিনি খুব বেশি বাড়াবাড়ি করে খুব সুবিধা করতে পারবেন না, এবং বিরোধীরা জানেন যে এই স্পিকার নিয়ে খুব বেশি লাফালাফি করার দরকার নেই, অ্যালাউ দেন। কারণ তারপরে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, আমার এটা কবে টেলিকাস্ট হবে আমি জানি না, বৃহস্পতিবার থেকে যে দাপটটি চলবে সেই দাপটটি কিন্তু লক্ষণীয়, এবং সেই দাপটটির জন্য প্রস্তুত থাকুন। কারণ একবারই দেখলাম উদ্ধত ভঙ্গিতে প্রায় মস্তানের মতন স্পিকার হঠাৎ খেপে গেলেন বিরোধীদের কারুর একটি কথাতে। তিনি উঠে দাঁড়ালেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে স্পিকার সাধারণত উঠে দাঁড়ায় না, কিন্তু স্পিকার যখন উঠে দাঁড়াবে আপনারা সতর্ক থাকবেন। এটা আমি বারবার বলবো না, আজকে একবারই বললাম, এটা যেন ফার্দার বলতে না হয়। এটা অনেকটা সেই অমিতাভ বচ্চনের ডায়লগের মতন হয়ে গেল, मैं जहां खड़ा होता हूं वहां से लाइन शुरू हो जाता है। স্পিকারের কাছ থেকে এই ধরনের মস্তানি মার্কার ডায়লগ। স্পিকারকে সমালোচনা করে কি করব? আজকে প্রশাসনের দিক থেকে সিবিআই, ইডি, মোদিদের হাতের পুতুল, তারপরে ধরুন এই স্পিকার থেকে শুরু করে নির্বাচন কমিশন তার হাতের পুতুল, তাদের খেয়াল খুশি মতো চলছে। এন্টায়ার মিডিয়া তারা এখন শুট খানিকটা নরম করে হয়তো দুদিকে খানিকটা ব্যালেন্স করার চেষ্টা করলো। মাথা নত করে দাও গো তোমার চরণ দুলার পরে বলে বিজেপির পা চাটার কেস থেকে কিন্তু মিডিয়া সরেনি। কিন্তু সেই আবার আমাকে বলতে হচ্ছে অখিলেশ যাদবের কথাটি, যে মিডিয়া বেশি বাড়বেন না। তার কারণটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়া যেভাবে বেড়েছে, অর্থাৎ আমি যেভাবে করছি বা আপনারা যেভাবে করছেন, রবিবাবু করছেন বা আরো যারা রয়েছেন করছেন যারা, তারা কিন্তু আজকে মোর পপুলার দেন না জেনারেল মিডিয়া। সাধারণ মিডিয়া যেগুলো অফিসিয়ালি টিভিতে দেখা যায় তাদের থেকে অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে কিন্তু আজকে ডিজিটাল মিডিয়া, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন 4 তারিখে। এবং এই ডিজিটাল মিডিয়ার আরো উত্তরোত্তর বৃদ্ধি হবে। এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তোলপাড় করে দেওয়া হবে সারা দেশকে। সেটা রাঠি বলুন কিংবা পূর্ণপ্রসূন বাজপেয়ী বলুন, রবিশ কুমার বলুন, প্রত্যেকের কিন্তু আজকে একটা করে খুলে বসে আছেন, যেমন প্রবীরবাবু এখানে খুলেছেন। ফলে এই মিডিয়া কিন্তু আগামী দিন দাপট করবে, এইটুকু বলতে পারি। সুতরাং কে কি দেখালো না দেখালো ডাজন্ট ম্যাটার। লোকে ইউটিউব খুলবে, ফাটাফাট চলে যাবে, দেশের আসলি খবর বের করে আনবে। এবার চলে আসি যে চালাকির দ্বিতীয় ভাগ, যেটাতে মস্ত বিপদে পড়ছেন কিন্তু নরেন্দ্র মোদী, যেটা একেবারে অভ্যন্তরীণ খবর, আপনাদের একদম ভেতরের খবর বলছি। টার্গেট করে কাল রাত্রিবেলা অমিত শাহ ফোন করেছিলেন ওয়াইএসআর কে, অর্থাৎ এই
একদিকে যেমন চন্দ্রবাবু নাইডু এবং তার তেলেগু দেশম বর্তমানে বিজেপির সঙ্গে আছে, তাদের বিরোধীর জায়গায় রয়েছে ওয়াইএসআর, ওই অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি, যারা এবার পরাজিত হয়েছে। কিন্তু জগনমোহন রেড্ডির 4 জন সাংসদ দিল্লিতে গেছেন। জগনমোহন রেড্ডির কাছে কালকে নাকি অমিত শাহ ফোন গিয়েছিল, শুনেছি সূত্র মারফত, এবং তাকে রীতিমতো থ্রেট করা হয় যে ভোটাভুটি হলে যেন আমাদেরকে ভোট দেওয়া হয়, তাহলে তো তোমার ইডি সিবিআই এর খেলাটা, অর্থাৎ ইডি সিবিআই এর খেলাটা কিন্তু আবার শুরু করবার একটা ধান্দা করছেন। এই ভয়ে কিন্তু ওয়াইএসআর আজকে 4 জনই ওই ভোটাভুটিতে ভোট দিয়েছে ওম বিড়লাতে। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এটাও ঘটেছে যে ভয়ঙ্কর ক্ষিপ্ত বিজেডি অর্থাৎ বিজু জনতা দলের যে কজন সাংসদ রাজ্যসভায় ছিলেন, গতকাল থেকে তারা প্রত্যেকে ইন্ডিয়া জোটে জয়েন করে গেছে, যার জন্য রাজ্যসভায় কিন্তু দুর্বল হয়ে পড়েছে নরেন্দ্র মোদী। তাদের কিন্তু সংখ্যা নেই, ফলে বিল পাশ করাতে কিন্তু তাদের দম বেরিয়ে যাবে। এবং বিল পাশ করানোর ক্ষেত্রে যেটা আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনাদের কিন্তু এই লজ্জাটা থাকা উচিত যে আপনারা সবাইকে ঘর থেকে বের করে দিয়ে একটার পর একটা বিল পাশ করালেন, এমনকি নির্বাচন কমিশন, সেটা কিন্তু নিন্দনীয় ঘটনা। ফলে সমালোচনা কিন্তু এইভাবে এবার থেকে হবে। এবং সমালোচনা শুধু নয়, নেক্সট টার্গেট যেটা মোদিরা করেছেন যে তাদের এই 240-এর থেকে আরো 32টা আসন দরকার, তারা নেক্সট টার্গেট করেছে কিন্তু নীতিশ কুমারের দলকে। নীতিশ বাবুর কানে সেই খবরটি গিয়ে পৌঁছেছে। ওই যে নীতিশ বাবুর 12 জন সাংসদকে কিনে নেওয়ার একটা কিন্তু পরিকল্পনা চলছিল, খবরটি নীতিশ বাবুর কানে গেছে। তিনি বিস্তর খেপেছেন, যে কোনো দিন যে কোনো ঘটনা ঘটবে। সাবধান হয়ে গেছে চন্দ্রবাবু নাইডু, কারণ তাকে বলা হয়েছে যে তোমার নতুন রাজধানী সাজাবার জন্য কয়েক হাজার কোটি টাকা আমি দেব, নরেন্দ্র মোদী প্রমিস করেছেন। কিন্তু সেই টাকাটি যদি জুলাইয়ের 31 তারিখের মধ্যে না আসে, চন্দ্রবাবু নাইডুও পাল্টি মারবেন। ফলে এখনো পর্যন্ত কামিং 3 months ইজ ভেরি ডেঞ্জার ফর নরেন্দ্র মোদী। কত ধানে কত চাল তিনি বুঝে নেবেন। আজকে শেষ করতে হচ্ছে, এবং আপনাদেরকে বলি এই কত ধানে কত চাল কিন্তু চলছে, চলবে। জয় হিন্দ।